নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় ভালোবাসার মানুষ, কাছের মানুষ এবং পছন্দের মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবারও উপস্থিত হয়েছি আজ আরও একটি নতুন চমকপ্রদ বিষয় নিয়ে আপনাদের সাথে খোলাখুলি আলোচনা তুলে ধরতে। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু তারা জানেন যে আমি বিগত কিছুদিন ধরে 2025 বর্ষের মেষ রাশি মেষ লগ্ন থেকে শুরু করে মীন রাশি মীন লগ্ন পর্যন্ত ধারাবাহিক কিন্তু আমি প্রতিটি পর্যায়ে একটি করে কিন্তু এপিসোড আপনাদের সামনে তুলে ধরছি। আমি আপাততভাবে মেষ রাশি মেষ লগ্ন থেকে শুরু করে ধনু রাশি ধনু লগ্ন পর্যন্ত আপনাদের কাছে আমার এই যে 9টি এপিসোড আমি কিন্তু ইতিমধ্যেই তুলে ধরেছি এবং যা কিন্তু আপনাদের কাছে কিন্তু তুমুল জনপ্রিয় হয়েছে, আপনাদের ভালো লেগেছে, যেটা আমি ভীষণ খুশি হয়েছি এতে। তো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি মকর রাশি এবং মকর লগ্নের যারা জাতক জাতিকা তাদের জন্য 2025 বর্ষ কেমন কাটতে চলেছে এই নিয়ে কিন্তু ডিটেল অ্যানালিসিস। আলোচনার শুরুতেই আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদের আমি আরেকবার জানিয়ে দিতে চাইবো যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের সকলের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। কারণ দেখুন, যে বিস্তারিত ডিটেল অ্যানালিসিস আমি প্রতিটি পর্বে আপনাদের সামনে তুলে ধরি বিভিন্ন বিষয় নিয়ে, তার যথেষ্ট পরিমাণে কিন্তু অ্যানালিসিস করে গবেষণা করে কিন্তু তবে আপনাদের সামনে তুলে ধরতে হয়। তাই অবশ্য করে এই যে আলোচনা তা আপনাদের জন্য যাতে উপকারে লাগে সেইটা মাথায় রেখে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, সেই সাথে সাথে লাইক কমেন্ট এবং শেয়ারও করবেন। তো চলুন শুরু করা যাক আজকে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য গোটা 2025 বর্ষ কেমন কাটতে চলেছে তাই নিয়ে আলোচনা শুরু করা যাক। তো শুরুতেই আপনাদের জানিয়ে দিই যে 1 জানুয়ারি 2025 তারিখে গ্রহ সমাবেশ কালপুরুষ চার্ট ওয়াইজ কেমন ছিল সেইটা নিয়ে আগে আপনাদের সামনে ছোট্ট করে একটু ওভারভিউ তুলে ধরে তারপরে আমি বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। দেখুন, 1 জানুয়ারি 2025 তারিখে চন্দ্র মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে লগ্ন এবং রাশিতেই অবস্থান করেছে। 21 নম্বর নক্ষত্রে দ্বিতীয় রয়েছে শুক্র এবং শনি, শুক্র 23 নম্বর নক্ষত্রে, শনি 25 নম্বর নক্ষত্রে, রাহু তৃতীয় ভাবে মিনে রয়েছে 26 নম্বর নক্ষত্রে, পঞ্চমে বৃহস্পতি রয়েছে বক্রী রেট্রোগ্রেড অবস্থায় 4 নম্বর নক্ষত্রে, সপ্তম স্থানে মঙ্গল রয়েছে বক্রী অবস্থায় রেট্রোগ্রেড এবং নিচস্থ অবস্থায় 8 নম্বর নক্ষত্রে, নবম স্থানে কেতু রয়েছে 12 নম্বর নক্ষত্রে, একাদশ স্থানে বৃশ্চিকে বুধ রয়েছে 18 নম্বর নক্ষত্রে এবং দ্বাদশ ভাবে অর্থাৎ ধনুতে রবি রয়েছে 20 নম্বর নক্ষত্রে। তো এই হলো টোটাল গ্রহ সন্নিবেশ যা 1 জানুয়ারি 2025 তারিখে মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের জন্য কিন্তু অবস্থিত রয়েছে। আপনাদের বলে দিই বন্ধুগণ যে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 গোটা বর্ষ একটি পরিবর্তনশীল বর্ষ হিসেবে সূচিত হতে চলেছে। এই বর্ষ আপনাদের জন্য কিন্তু যথেষ্ট বড় স্বস্তি এবং বড় রিলিফ কিন্তু বয়ে আনছে। আপনাদের বলে দিই যে এই 2025 বর্ষে যে 4টি স্লো মুভিং প্ল্যানেটস রয়েছে অর্থাৎ তার মধ্যে বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, এরা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ ভাব রাশি কিন্তু পরিবর্তন করতে চলেছে। আপনাদের আমি জানিয়ে দেব যে এই 4টে স্লো মুভিং প্ল্যানেটসের মধ্যে কোন কোন প্ল্যানেটস কি ভাইটাল রোল প্লে করতে চলেছে, কোন কোন সময়গুলি আপনাদের সতর্ক থাকতে হবে এবং তার সাথে সাথে কিছু সরল প্রতিকার উপায় এবং রেমেডিসও কিন্তু আপনাদের সাথে আমি তুলে ধরবো। তো চলুন আলোচনা প্রথমেই শুরু করি বৃহস্পতি গ্রহকে নিয়ে। মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ হলো আপনার তৃতীয় এবং দ্বাদশপতি হয়ে 2025 বর্ষের শুরুতে পঞ্চম স্থানে অর্থাৎ বৃষ রাশিতে রেট্রোগ্রেড অর্থাৎ বক্রী হয়ে কিন্তু 4 নম্বর নক্ষত্রে রোহিণী নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। তো পঞ্চম ভাবে বৃহস্পতিকে খুবই শুভ কিন্তু মান্যতা দেওয়া হয় এবং পঞ্চম ভাবের কারকতাও কিন্তু বৃহস্পতির উপরই কিন্তু দেওয়া হয়ে থাকে। আপনাদের বলি যে পঞ্চম ভাব থেকে বৃহস্পতি কিন্তু ধারাবাহিকভাবে জাতকের নবম ভাব, জাতকের একাদশ ভাব এবং জাতকের লগ্ন ভাবে কিন্তু দৃষ্টি দিতে থাকছে। তো ফলে আপনাদের বলি যে পঞ্চম ভাবে বৃহস্পতি থাকার জন্য যারা স্টুডেন্টস তাদের জন্য কিন্তু আগামী 14ই মে তারিখ অবধি কিন্তু খুবই ভালো সময়। 2024 সালের মে মাস থেকে বৃহস্পতি মকর লগ্ন মকর রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু পঞ্চম ভাবে অর্থাৎ বৃষেই অবস্থান করছে। তো সেই 2024 সালের মে মাস থেকে 2025 সালের 14ই মে পর্যন্ত সময় অবধি বৃহস্পতি এইখানে থেকে
আপনাদের কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু শুভ ফল দান করছে। তো যদি এখনো পর্যন্ত আপনারা এই শুভ ফল সেভাবে আপনারা কিন্তু কালেক্ট করতে না পারেন, তাহলে আপনাদের অনুরোধ করব 14ই মে পর্যন্ত সময়টিকে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ইউটিলাইজ বা ব্যবহার করুন। স্টুডেন্টসদের জন্য বলি, যারা এক্সাম দিচ্ছেন এবং যারা কোনো প্রকারে কোর্স করছেন, আপনি যদি সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, কলেজ স্টুডেন্ট হন বা যদি রিসার্চ স্কলার হন, তাহলে আপনার বিদ্যাশিক্ষা সম্পর্কিত যত কিছু অ্যাচিভমেন্ট আছে তা কিন্তু আপনি অর্জন করতে হলে এই 14ই মে পর্যন্ত সময়টিকে কাজে লাগান। যারা নিউ চাইল্ড বা যারা নতুন সন্তান নিতে চান, তাদের জন্য কিন্তু এই সময়টি খুবই ভালো সময়। 12 বছর পর বৃহস্পতি কিন্তু আপনার রাশি পরিবর্তন করে কিন্তু এই পঞ্চম ভাবে কিন্তু ডিপোজিট হয়েছে। তাই যারা সন্তান নিতে চান বা যারা সন্তান নিতে ইচ্ছুক, তারা এই সময়টিকে কিন্তু কাজে লাগাতে পারেন। 2024 মে মাস থেকে এই পঞ্চম স্থানে বৃহস্পতি থাকার জন্য, বৃহস্পতি যে এই পঞ্চম ভাব যেহেতু সন্তান ভাবেরও কারক, তাই যদি আপনাদের ক্ষেত্রে সন্তান যদি বয়সে বড় হয়ে থাকে, তো তাদের থেকেও কিন্তু কোনো শুভ সংবাদ আপনারা আশা করতে পারেন। আপনাদের বলে দিই, যারা অ্যাক্টর, যারা মিউজিশিয়ান, যারা কম্পোজার যদি হয়ে থাকেন, তাহলে 14ই মে অবধি সময়কে কিন্তু আপনারা আপনাদের ট্যালেন্ট বা প্রতিভাকে কিন্তু সবার সামনে, সমাজের সামনে, সোসাইটির সামনে আপনাদের প্রফেশনটাকে আরও বিস্তারিতভাবে তুলে ধরতে কিন্তু এই সময়টিকে আপনারা কাজে লাগান। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এই সময় খুবই ভালো। আপনাদের বলে দিই, যারা স্পেকুলেটিভ ফিল্ডের লোকজন যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময় ভালো সময়। যারা অ্যাব্রড যেতে চান, যারা বিদেশে যেতে চান, তাদের জন্য কিন্তু পঞ্চমে বৃহস্পতি লাভজনক হবে। যারা নতুন জব খুঁজছেন বা যারা ইন্টারভিউ দিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট উপযুক্ত সময়। আপনাদের বলে দিই, আপনাদের নিজেদের বড় ভাই বোন বা যদি সুপিরিয়ার্স যারা রয়েছেন, গুরুজন যারা আছেন, তাদেরও কিন্তু এই সময় আপনারা আশীর্বাদ বা ব্লেসিংস কিন্তু পাবেন। শ্রমিক, একটু ভুল বললাম, ধার্মিক এবং গণমান্য লোকজনের সাথে মিত্রতা বাড়বে। নিজ কাজের জন্য আপনি কিন্তু প্রশংসিত হবেন। বৃহস্পতির লগ্নে দৃষ্টি পড়ার কারণে এই সময় কিন্তু আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, আপনি পজিটিভ থাকবেন, আপনার ইনোভেটিভ আইডিয়াস যা আছে সেগুলিকে আপনি কাজে লাগাতে পারবেন সফলভাবে। ইনোভেটিভ আইডিয়া আপনাকে কিন্তু স্পিকার হিসেবে বা বক্তা হিসেবে কিন্তু সফলতা দেবে। আপনি যদি এই সময় একজন বক্তা হিসেবে বা একজন যদি আপনি স্পিচ মেকার হিসেবে যদি আপনি অ্যাব্রড যেতে চান, কোনো কনফারেন্সে যদি পার্টিসিপেট করতে চান, তাহলে বলবে এই সময় কিন্তু খুবই শুভ সময়। আপনার এই সময় কিন্তু আপনার রেসপেক্ট অর্থাৎ মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি কিন্তু সমাজে বৃদ্ধি পাবে। যারা স্পিরিচুয়াল প্র্যাকটিসে আছেন, যারা স্টার্ট আপ কোম্পানি গঠন করেছেন, তারাও কিন্তু এই সময় যথেষ্ট ভালো করবেন। 14ই মে তারিখে বৃহস্পতি প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে। বৃহস্পতিকে খুব একটা শুভ বলে মান্যতা দেওয়া হয় না। এই সময় স্বাস্থ্যের প্রতি নজর দিন, নিজ বিহেভিয়ার বা আচরণ এই সময় ঠিক রাখুন, না হলে কিন্তু অনাবশ্যক শত্রুতা আসতে পারে। আপনাদের বলি যে এই সময় ক্ষেত্রে লোন নেবার ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকবেন। যদি আপনাদের পুরনো লোন যদি চলে থাকে, তো তার থেকেও কিন্তু কোনো প্রকারে হ্যারাসমেন্ট আপনাদের আসতে পারে। অপ্রত্যাশিত শত্রুতা হঠাৎ করে কিন্তু উপস্থিত হতে পারে। আপনাদের ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি পড়বে দশম ভাব, দ্বাদশ ভাব এবং দ্বিতীয় ভাবে। এটি কিন্তু লাভজনক ফল কিছুটা হলেও কিন্তু প্রদান করবে, কারণ বৃহস্পতির দৃষ্টিতে বলা হয় অমৃত রয়েছে। তাহলে ষষ্ঠভাবে বৃহস্পতি থাকলেও তার দশম ভাবে দৃষ্টি, তার দ্বাদশ ভাবে দৃষ্টি এবং তার দ্বিতীয় ভাবে দৃষ্টি কিন্তু অবশ্যই শুভ ফল প্রদান করবে। যেরকমভাবে বলি যে দশমের দৃষ্টির কারণে আপনাদের এই সময় কিন্তু নতুন জব প্রাপ্তির ক্ষেত্রে শুভ, যদিও পরিশ্রম পূর্বের থেকে অনেক বেশি করতে হবে। প্লাস দ্বাদশ ভাবপতি এবং তৃতীয় ভাবপতি যেহেতু ষষ্ঠভাবে স্থিত, এটি কিন্তু একটি বিপরীত রাজযোগ হিসাবে কিন্তু কাজ করবে। ফলে খরচ বাড়তে পারে, আপনাকে আননেসেসারি ট্রিপস দিতে পারে এবং স্বাস্থ্যের প্রতি কিন্তু নজর দিতে পারে। কিন্তু এটি অ্যাজ ওয়েল আপনাকে কিন্তু স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার দিকে কিন্তু আপনাকে কিন্তু পুশ করতে পারে। আপনার মধ্যে সেলফ আইসোলেশন বা একান্তবাস দিতে পারে এবং আপনাকে কিন্তু যেটাকে বলা হয় যে সমাজ বা পরিবার থেকে কিন্তু আপনার মনকে সরিয়ে নেওয়ার জন্য বা রিট্রিটের জন্য কিন্তু খুবই ভালো সময়। যদি চ্যারিটেবল কোনো ওয়ার্কের সঙ্গে যদি যুক্ত থেকে থাকেন, তাহলে এটি খুব ভালো সময়। দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি, আপনি পরিশ্রমের ফসল হিসেবে কি পাবেন? আপনার কিন্তু সেভিংস ভালো হবে, ইনকাম এই সময় ভালো হবে। এছাড়াও
সপ্তমে এক্সল্টেড অবস্থায় বৃহস্পতি কিন্তু প্রবেশ করে যাবে 18 অক্টোবর। আপনাদের বলে দিই, এই 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি এই অলমোস্ট 2 মাস কিন্তু আপনাদের সপ্তমভাবে কিন্তু থাকবে। ফলে এই 2 মাস কিন্তু আপনাদেরকে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। কোন কোন ক্ষেত্রে দেবে বলে দিই, যারা বিবাহযোগ্য হয়েছেন তাদের জন্য কিন্তু বিবাহের ভালো সময়, যারা বিজনেস করছেন এবং যারা কোনো প্রকারের পুরনো ডিল তাদের বিজনেসের ক্ষেত্রে অবস্টাকেলস বা বাধা তৈরি করছে, সেই অবস্টাকেলস বা বাধা কিন্তু রিমুভ হয়ে যাবে। বিজনেস ডিল কিন্তু আপনাদের ফাইনাল হবে এই সময়, অর্থাৎ 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত সময়। 5 ডিসেম্বরের ক্ষেত্রে থেকে বৃহস্পতি পুনরায় আপনাদের ষষ্ঠভাবে কিন্তু রেট্রোগ্রেড হয়ে ব্যাক করবে এবং ষষ্ঠভাবের যা ফল তা পূর্বের মতোই কিন্তু পেতে থাকবেন পুরো ডিসেম্বর মাস জুড়ে। আচ্ছা, প্রতিকার বলতে আপনাদের বলে দিতে চাই, বৃহস্পতির ক্ষেত্রে একটি বীজ মন্ত্র রয়েছে যা হলো ওম গ্রাম গ্রিম গ্রৌম সহ গুরবে নমঃ। এই বীজ মন্ত্র যদি 108 বার রোজ 1 মালা করে জপ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি শুভ ফল পাবেন। চলে আসি শনি নিয়ে আলোচনায়। শনি আপনাদের ক্ষেত্রে মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে লগ্ন লর্ড এবং দ্বিতীয় লর্ড শনি কিন্তু গত ধারাবাহিকভাবে 2.5 বছর ধরে এই শনি, যা আপনাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট, তা কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু ডিপোজিটেড ছিল। যদি আপনাদের মকর রাশি হয়ে থাকে তাহলে কিন্তু এই সময় 7.5 শেষ চরণ চলছে। আপনাদের বলে দিই যে মার্চ 29-এর পরে শনি মিনে প্রবেশ করলে মকর রাশির জাতকদের জন্য কিন্তু 7.5 শেষ হবে এবং এই যে 7.5 বছরের সমস্যা ঝঞ্ঝাট পরেশানি তা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। সাথে আপনাদের জন্য কিন্তু শুভ সময়ের সূচনা হবে। তো ফলে বছরের 3 মাস রাশির উপরে যদি শনির গোচর চলে সেটিকে কিন্তু আমি ডিসেন্ডিং 7.5 বলবো। অর্থাৎ ডিসেন্ডিং 7.5 বলতে একটু ছোট্ট করে ব্যাখ্যা করি যে শনি, আপনারা জানেন যে 7.5 বছর সময় কিন্তু কোনো রাশির ক্ষেত্রে কিন্তু সেই শনির ক্ষেত্রে মূল সাফার বা মূল কিন্তু ভোগ্যকাল বলা হয়ে থাকে। তো এক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে যে বিগত 2.5 বছর যা কিন্তু মূল ক্রিটিক্যাল টাইম বা মূল টাফ টাইম হিসেবে কিন্তু পেরিয়ে গিয়েছে, এখন এই শেষ 2.5 বছর যখন শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশিতে বসে রয়েছে, এটা যদিও শনির শেষ চরণ কিন্তু আপনাদের বলে থাকি এই সময় 7.5 চললেও সেটা কিন্তু ডিসেন্ডিং 7.5 বলা হবে। অর্থাৎ এই ডিসেন্ডিং 7.5-তে শনির যে প্রভাব তা কিন্তু গত 2টি ফেজের মতো কিন্তু কঠোর বা নিষ্ঠুর হবে না। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ডিসেন্ডিং 7.5 কিন্তু বরঞ্চ শুভ ফলদায়ী হয়ে থাকে। শনি গত 5 বছরে যা যা আপনাদের থেকে ছিনিয়ে নিয়েছেন সেগুলি কিন্তু শেষ 2.5 বছরে কিন্তু রিটার্ন দেওয়া শুরু করেছেন এবং আপনাদের এই 2025 সালের 1 জানুয়ারি থেকে 29 মার্চ এই 3 মাস সময়তেও কিন্তু আপনি কিন্তু সেই পুরনো শুভ ফল কিন্তু শনির আপনি ধাপে ধাপে কিন্তু পেতে আরম্ভ করবেন। কিন্তু আপনাদের বলে দিস, আপনাদের বেস্ট পিরিয়ড কিন্তু শুরু হবে যে মুহূর্তে শনি আপনাদের ক্ষেত্রে 29 মার্চ কিন্তু মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের রাশি থেকে কিন্তু তৃতীয়ভাবে প্রবেশ করবে। শনি লগ্ন হোক বা রাশি থেকেই হোক, শনি কিন্তু তৃতীয়ভাবে বরাবরই কিন্তু শুভ। আপনারা জানেন যে তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং একাদশ ভাবকে কিন্তু উপচয় ভাব বলা হয় এবং এই 3 ভাবে কিন্তু শনি অবস্থান করলে কিন্তু এক প্রকারের রাজযোগ কিন্তু শনি প্রদান করে থাকে। তো তাহলে শনি তৃতীয়ভাবে যখন অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে পরাক্রম বৃদ্ধি করবে, আপনাদের কনফিডেন্স লেভেল বাড়বে, আপনাদের কমিউনিকেশন স্কিল বাড়বে, নিউ প্রজেক্টস হাতে আসবে, পুরাতন থেমে যাওয়া প্রজেক্টস, পুরাতন আটকে যাওয়া প্রজেক্টস কমপ্লিট হবে, কাজ করার শক্তি, পরিশ্রম করার শক্তি আপনাদের বাড়বে। ফলে আপনাদের কিন্তু আর্নিং, ধনোপার্জন কিন্তু বাড়বে, সেভিংস বাড়বে, ইনকাম বাড়বে, সর্বপ্রকার অবস্টাকেলস বা বাধা কাটবে এবং কম্পিটিশনগুলিতে জয়লাভ করবেন, শত্রুর উপরেও কিন্তু বিজয় প্রাপ্ত করবেন। স্বাস্থ্য সম্পর্কিত পুরাতন যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে উপশম হতে শুরু করবে। কর্মসূত্রে দূর ভ্রমণ এবং বিদেশ ভ্রমণ কিন্তু দেবে এই শনি। এছাড়াও এই সময় স্টুডেন্টসদের জন্য খুবই ভালো সময়, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তারা সফলতা পাবেন, যারা নতুন ইন্টারভিউ যারা দিচ্ছেন, যারা নতুন জব খুঁজছেন, যারা নতুন বিজনেস করছেন তারা কিন্তু সফলতা পাবেন। ফরেন কান্ট্রিজের সাথে কিন্তু আপনার নতুন সম্পর্ক তৈরি হবে
এছাড়াও যারা প্রপার্টি কিনতে চান, নতুন প্রপার্টি, তারাও কিন্তু সফলতা পাবেন। সুতরাং আপনাদের বলে দিই যে 29শে মার্চ 2025 থেকে কিন্তু খুবই স্যাটিসফ্যাক্টরি পিরিয়ড বা খুবই কিন্তু সন্তোষজনক সময় কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। শনি এই মীন রাশিতে পরবর্তী 2.5 বছর কিন্তু থাকবে এবং এখানে শনি 2025 সালের 29শে মার্চ থেকে 2027 সালের 2 জুন অবধি শনি তৃতীয় বসে ধারাবাহিকভাবে কিন্তু আপনাদের এক প্রকারের রাজযোগের ফল কিন্তু দিতে থাকবে। আপনাদের এর মধ্যে ছোট্ট একটি আমি সূচনা দিতে চাইব যে 29শে মার্চ, বিশেষ করে 30শে মার্চ থেকে 18ই মে এই সময় পর্যন্ত এই যে 50-51 দিন, এই সময়টা কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে। কারণ এই সময় মীন রাশিতে অর্থাৎ তৃতীয়ভাবে কিন্তু শনি এবং রাহু সংযোগ বা কনজাংশন বা যুতি কিন্তু ঘটতে চলেছে। কি হতে পারে যে আপনাকে কিন্তু ভুল স্থানে কিন্তু ফাঁসিয়ে দিতে পারে, কোনো প্রকারের কেস মামলা মোকদ্দমাতে জড়িয়ে পড়তে পারেন, অন্যের ঝুট ঝামেলায় এই সময় জড়াবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। বিতর্ক বিবাদের স্থানগুলো এড়িয়ে চলুন। ছোট ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে কোনো প্রকারের বিতর্ক ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন। এই সময় এটাও হতে পারে যে আপনার কোনো ছোট ভাই বোন বা কোনো বন্ধু কিন্তু আপনাদের থেকে কিন্তু সাহায্য প্রত্যাশা করতে পারে। প্রতিকার বলে দিই, শনি রাহু একত্রে থাকাকালীন এই 50-51 দিন সময় আপনারা দেবী পূজা করুন, শক্তি পূজা করুন। শক্তি পূজা বলতে ইন্টেন্স পূজা, অর্থাৎ মা কালী পূজা করুন, মহাদেবের পূজা করুন, কাল ভৈরবের পূজা করুন। যেহেতু মীন রাশি কিন্তু বৃহস্পতির ঘর, তাই এই ঘরে শনি রাহু জাংশন হতে চলেছে। ফলে যদি এই 50-51 দিন আপনি বিষ্ণু সহস্রনাম পাঠ বা শ্রবণ বা ভজন যদি করেন, তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন। বিকলাঙ্গ বা যারা হ্যান্ডিক্যাপ্ট আছেন তাদেরকে পারলে সেবা করুন। সাফাই কর্মীদের ক্ষেত্রে সম্ভব হলে কিছু ফুড বা কিছু খাবার ডোনেট করুন, অবশ্যই কিন্তু খুব ভালো ফল পাবেন এই শনি রাহু 50 দিনের সংযোগের সময়। চলে আসি রাহু নিয়ে আলোচনায়। 2025 বর্ষের শুরু থেকে 18 মে অবধি সময় রাহু আপনাদের ক্ষেত্রে অবস্থান করবে তৃতীয়ভাবে। চন্দ্র রাশি হোক বা লগ্ন হোক, তৃতীয়ভাবে রাহু কিন্তু খুবই শুভ ফল বাহক। গত 1 বছরে কিছু বেশি সময় ধরে রাহু কিন্তু আপনাদের তৃতীয়ভাবেই কিন্তু যুতি করছে এবং এই তৃতীয়ভাবে রাহু কিন্তু আপনাদের পরাক্রম বৃদ্ধি করছে, আপনাদের ইন্টেলিজেন্স দান করছে, যুক্তি শক্তি প্রদান করছে, আপনাদের সফল হওয়ার জন্য কিন্তু স্ট্রিট স্মার্টনেস প্রদান করছে এই রাহু। এটা সুতরাং কেরিয়ার এবং ধনোপার্জনের ক্ষেত্রে এটি কিন্তু যথেষ্ট ভালো সময়। আপনাদের বলি যারা স্টুডেন্টস তারাও কিন্তু এই তৃতীয় রাহু থাকাকালীন এই আগামী 18 মে সময়কে কিন্তু যোগাযোগ, কমিউনিকেশন, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রস্তুতির ক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে কিন্তু ইউটিলাইজ করতে পারেন। এছাড়া বলে দিই যারা পুলিশে রয়েছেন, যারা আর্মিতে আছেন, যারা ডিফেন্স পিপল, তারাও কিন্তু এই সময় খুব ভালো ফল পাবেন। মিডিয়া পার্সন, যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা কন্টেন্ট রাইটার, যারা পাবলিশিং ফিল্ডের লোকজন, তারাও কিন্তু এই সময় খুব ভালো করবেন। শত্রুর উপর এই সময় আপনি বিজয় প্রাপ্ত করবেন। নিজ নিজ অবস্টাকলস বা বাধা অতিক্রম করে আপনি কিন্তু নিজ নিজ উদ্যোগে সফলতা অবশ্য পাবেন। 18ই মে অবধি সময় খুবই ভালো। মাঝের 50-51 দিন অবধি সময় যা নিয়ে একটু আগেই আলোচনা করেছি, সেই সময়টি বিশেষ করে সতর্ক থাকুন। 18 মে নাগাদ রাহু কিন্তু আপনাদের প্রবেশ করবে আপনাদের দ্বিতীয়ভাবে। যে দ্বিতীয় ভাব হলো লগ্নে দ্বিতীয় ভাব এবং রাশি দ্বিতীয় ভাব, এটি অবশ্যই কিন্তু খুব একটা শুভ সূচক নয়। আপনার বলে দিই, আপনার কিন্তু মৌখিক কথাবার্তা বা ওরাল কমিউনিকেশনকে কিন্তু এই দ্বিতীয় রাহু খারাপ করতে পারে। যদিও কুম্ভে রাহুকে কিন্তু খুবই শুভ সূচক হিসেবে মানা হয়, প্লাস বছরের বেশিরভাগ সময় কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি এই দ্বিতীয় ভাবস্থ রাহুর উপর কিন্তু থাকবে। এটিও কিন্তু অনেকটা গার্ড করবে রাহুর নেগেটিভ বা ম্যালিফিক ইম্প্যাক্টকে। কিন্তু দ্বিতীয় রাহু কোনো প্রকারের আনপ্রেডিক্টেবল কাজ আপনাকে দিয়ে করাতে পারে। আপনি আপনার কথ্য ভাষার জন্য বিতর্ক বা বিবাদে জড়িয়ে পড়তে পারেন, ঝামেলা ঝঞ্ঝাটে ফেঁসে যেতে পারেন, ফ্যামিলি রিলেটেড প্রবলেমস আসতে পারে। আপনার খাদ্যাভ্যাস এবং পানাহার কিন্তু খুবই অসংযমী হতে পারে। আচমকা কিন্তু দেখা যেতে পারে আপনার ফুড পয়জনিং হতে পারে, দাঁতের কোনো প্রকারের সমস্যা আসতে পারে, চোখের কোনো ট্রাবল নিয়ে আপনি ভুগতে পারেন। এছাড়াও আপনাকে বলে দিই যে আপনি কোনো প্রকারে কিন্তু ফিনান্সিয়াল রিস্ক যদি এই সময় নেন, খুব সতর্কভাবে নিতে হবে, নয়তো কিন্তু কোনো সমস্যায় ফেঁসে যেতে পারেন।
রাহুকে কিন্তু মায়ার কারক বলা হয়, তাই রাহু হলো মায়া। তাই এই রাহুর মায়ার কিন্তু বশবর্তী হয়ে যদি কোনো প্রকারের হঠকারী ফিনান্সিয়াল রিস্ক আপনি নিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি জটিল কিন্তু সমস্যায় কিন্তু ফেঁসে যেতে পারেন। দ্বিতীয় রাহু থাকাকালীন এই সকল বিষয়ে অবশ্য করে সতর্ক থাকুন। চলে আসি রেমেডিস বা প্রতিকার বিষয়ে। দেখুন, রাহু দ্বিতীয় থাকাকালীন অর্থাৎ 18 মে অবধি বাকি বছর অর্থাৎ বাকি ডিসেম্বর পর্যন্ত চেষ্টা করুন সাফাই কর্মীদের কিছু দান করতে, খাদ্যবস্তু হোক বা অন্য কোনো কিছু দান করুন। দেবী পূজা করুন। দ্বিতীয় রাহু থাকাকালীন যাদের নিজ কুলদেবতা বা নিজ গৃহদেবতা আছেন, অবশ্য কিন্তু রোজ কুলদেবতা পূজা করুন এবং ফলে সমস্ত প্রকারের কুপ্রভাব থেকে কিন্তু রক্ষা পাবেন। চলে আসি কেতু নিয়ে আলোচনায়। 2025 বর্ষের শুরুতে কেতু কিন্তু থাকবে মকর রাশি, মকর লগ্নে লোকেদের ক্ষেত্রে নবম ভাবে, মীন রাশিতে রবি নক্ষত্রে। এই নবম ভাবকে কিন্তু স্পিরিচুয়াল ভাব বলা হয়, তো আপনাদের কিন্তু মধ্যে স্পিরিচুয়াল প্রবণতা বা টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধি করবে। নবম ভাব ধর্মকারক এবং কেতু মোক্ষকারক, তো ফলে নবমে কেতু আপনাকে কিন্তু স্পিরিচুয়াল অবশ্য করবে। যদি বার্থ চার্টে কেতুর পজিশন ভালো না হয়, তার সাথে সাথে যদি অন্তর্দশা এবং মহাদশা যদি ভালো না চলে, তাহলে কিন্তু নবমে কেতু আপনার পিতার স্বাস্থ্য সম্বন্ধীয় ট্রাভেল কিন্তু দিতে পারে। জাতক যদি বিদেশে থেকে থাকেন, তো নবমে কেতু বিদেশে কোনো প্রকারে কিন্তু পানিশমেন্ট, হ্যারাসমেন্ট বা ট্রাভেল কিন্তু আচমকা তৈরি করতে পারে। আপনি আচমকা অ্যারোগেন্ট হতে পারেন, আচমকা কিন্তু আপনি ক্রুদ্ধ হতে পারেন, হঠাৎ করে কিন্তু শর্ট টেম্পার্ড হতে পারেন। এই সকল বিষয়ে কিন্তু সতর্ক থাকুন। 18 মে তারিখে কেতু আপনাদের নবম স্থান থেকে কিন্তু প্রবেশ করবে অষ্টম স্থানে সিংহ রাশিতে। আপনাদের বলে দিই, এই অষ্টম ভাবে কেতু কিন্তু সিংহ রাশিতে অষ্টম ভাবে প্রবেশ করলে আপনাদের হেলথ রিলেটেড ইস্যুস দিতে পারে, কোনো প্রকারের মাইনর সার্জারি দিতে পারে, এছাড়াও কিন্তু পেটে বা স্টমাকে কিন্তু আলসার দিতে পারে। অষ্টম ভাব সিংহ রাশি, ফলে কোনো প্রকারের হজমের সমস্যা বা ডাইজেস্টিভ ইস্যুস দিতে পারে। শ্বশুর বাড়ির লোকজনের সাথে কোনো প্রকারের সমস্যা বা ঝামেলা কিন্তু বাড়তে পারে। অগ্নি ও জল ভয় আপনাদের দিতে পারে। কোনো প্রকারের বিষাক্ত প্রাণী যেমন বিষধর সর্প, বিছা মানে স্করপিয়ন ইত্যাদি এবং কুকুর থেকে কিন্তু সমস্যা আসতে পারে। প্রতিকার আপনাদের জানিয়ে দিই, নবম ভাব এবং অষ্টম ভাবে কেতু গোচর করাকালীন কেতুর সেখানে নেগেটিভ ব্যালেন্সকে আপনি যদি নেগেটিভ যে ফোর্স সেটাকে যদি ব্যালেন্স করতে চান, তাহলে একটাই উপায় আপনাদের বলবো, আপনারা কিন্তু গোটা বছরভর কিন্তু স্পিরিচুয়াল থাকুন বা আধ্যাত্মিক থাকুন, মেডিটেশন করতে পারেন। এছাড়াও যদি চেষ্টা করেন আপনাদের কোনো প্রকারের অকাল সায়েন্স বা কোনো প্রকারের গুপ্তবিদ্যা যেমন অ্যাস্ট্রোলজি হোক, তন্ত্র সাধনা হোক, হিলিং বিষয়ক কোনো কোর্স হোক আপনারা শিখতে পারেন, তাতে কিন্তু উপকার পাবেন। আপনারা ভগবান গণেশজির পূজা করুন। এছাড়া সম্ভব হলে স্ট্রিট ডগসদের আপনারা কিন্তু শনিবার করে খাবার দিন। আর যদি সম্ভব হয় শীতের সময় তো আর্ত পীড়িত মানুষ, অসহায় মানুষদের কোনো প্রকার শীত বস্ত্র যদি দান করতে পারেন, যদি ব্ল্যাঙ্কেট বা কম্বল যদি বিতরণ করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু খুবই শুভ ফল পাবেন। চলে আসি কনক্লুশন বা উপসংহারে। দেখুন, সারা বছর আমি আপনাদের ছোট্ট করে মকর রাশি মকর লগ্নে জাতকদের জন্য সারা বছর কি আপনারা করবেন তার ছোট করে একটু ওভারভিউ দিয়ে দিই। বৃহস্পতি কিন্তু সারা বছর ধরে আপনাদের শুভ ফল প্রদান করবে। শনি সারা বছর যথেষ্ট রিলিফ এবং শুভ ফল কিন্তু দান করবে। রাহু বছরের শুরুতে কয়েক মাস খুবই যোগকারক থাকবে, এরপর কিন্তু শুভ ফল দেবে। কেতু মোটামুটিভাবে সারা বছরই কিন্তু শুভ মিলিয়ে ফল দেবে। সাথে আপনাদের কিছু টিপস এবং পরামর্শ আপনাদের আমি যা দিলাম এবং সঠিক যে তারিখগুলো আপনাদের শুরু থেকে শেষ অবধি আপনাদের বললাম, যদি সেগুলিকে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে গ্রহগত কুপ্রভাব কাটিয়ে গোটা 2025 বর্ষকে কিন্তু শুভ ফলদায়ী করে তুলতে পারবেন। বন্ধুরা, তো আজকে মকর রাশি মকর লগ্নের জাতকদের জন্য আপনাদের সামনে আমি গোটা 2025 বর্ষ কেমন কাটবে তার একটা ওভারভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করব ভিডিওটি আপনাদের অবশ্য ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে খোলাখুলি বসতে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সতর্ক থাকবেন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয়। পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।